আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাকরির পরীক্ষায় বারবার আসা অঙ্কসমূহ এবং এখানে অনেকগুলো টপিক রয়েছে। ঐকিক নিয়ম, জ্যামিতি, উৎপাদক বিশ্লেষণ, সূচক, লগারিদম, অনুপাত সমানুপাত, সম্ভাব্যতা, লাভ ক্ষতি, ক্রম ও ধারা। ওকে, তো প্রত্যেকটা টপিক থেকে চাকরির পরীক্ষায় যেগুলো বারবার রিপিট হচ্ছে সেরকম অঙ্কগুলো আজকে আমরা করার চেষ্টা করব। এবং দেখেন ডান সাইড দিয়ে আমি লিখে রেখেছি ঐকিক নিয়মের 5টা অঙ্ক করব, জ্যামিতির বৃত্ত সংক্রান্ত এবং আনুষঙ্গিক 7টা অঙ্ক করব, উৎপাদক বিশ্লেষণ 3টা, সূচক 4টা, লগারিদম 5টা, অনুপাত সমানুপাত 6টা, সম্ভাব্যতা থেকে 4টা, লাভ ক্ষতি থেকে 2টা এবং ক্রম ও ধারা থেকে 4টা, সর্বমোট 40টা অঙ্ক আমরা আজকের এই লেকচার ভিডিওতে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং অঙ্কগুলো যদি আপনি খাতায় তুলে রাখেন তো আশা করছি এখান থেকে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় হোক সেটা নিবন্ধন কিংবা প্রধান শিক্ষক নিয়োগ, প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ কিংবা হচ্ছে অধ্যক্ষ উপাধ্যক্ষ যে নিয়োগগুলো সামনেই আপনাদের রয়েছে বা বিভিন্ন গ্রেডের যে পরীক্ষাগুলো সেগুলোতে আপনারা সরাসরি কমন পেতে পারেন এখান থেকে। তো চলেন আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো শুরুতেই আমরা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক করব এবং আমরা এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করব। তো ঐকিক নিয়ম থেকে আমরা প্রথমে মোটামুটি হচ্ছে 5টা অঙ্ক রেখেছি। তো সেই 5টা অঙ্কে আমরা চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ঐকিক নিয়ম, নল, চৌবাচ্চা এবং অন্যান্য মানে আনুষঙ্গিক ঐকিক নিয়মের যে বিভিন্ন নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা একটা একটা করে রেখেছি। তো দেখেন এটা কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল, এই জন্য আমি প্রথম অঙ্কটা দেখালাম, পরবর্তীগুলো আমি দেখাবো না। এখানে হচ্ছে অঙ্ক করার জন্য কিছুটা জায়গা প্রয়োজন, তো আমি হচ্ছে এই অংশগুলো একটু মুছে দিচ্ছি। অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা। সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো আমরা যদি হচ্ছে এই অঙ্কটা শর্টকাট মেথডে করি তাহলে কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারবো, কিন্তু যদি ডিটেইলসে করি সেক্ষেত্রে কিন্তু 3-4 মিনিট সময় আমাদের লেগে যেতে পারে। তো যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেক্ষেত্রে আমি দ্রুত কিভাবে করা যায় সেটা দেখাবো। আমি আবারও বলছি যে একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে প্রথমটা দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয়টা দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয়, তৃতীয়টা দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। এবার আসেন 3টা নল একসঙ্গে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা দ্বারাও পানি প্রবেশ করছে, এটা দ্বারাও। তো আমরা ঐকিক নিয়মের আদলে এটাকে লিখতে পারি যে যেহেতু প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয় তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? অবশ্যই 10 ভাগের 1 ভাগ, পরেরটা দ্বারা 12 ভাগের 1 ভাগ, তারপরেরটা দ্বারা 15 ভাগের 1 ভাগ। নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যেহেতু একসঙ্গে, তার মানে আমরা এই 3টা যোগ করলে আমরা যে হচ্ছে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে যদি আমরা উল্টায় দেই, মানে যে ভগ্নাংশটা পাবো সেটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে আমাদের হচ্ছে যে মানটা চলে আসবে সেটা সরাসরি উত্তর হয়তো হবে না, কেননা চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে সেটা জানতে চাচ্ছে। তো সেই মানটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে যদি পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগতো সেটা জানতে চাইতো তাহলে মানে এটা ক্যালকুলেশন করে যেটা আসতো মানে প্রসেস অনুযায়ী সেটাই হতো আমাদের সঠিক উত্তর। তো দেখেন আমি কিন্তু ডিটেইলস বলার চেষ্টা করছি যাতে করে আপনারা সঠিকভাবে বুঝে যান, ঠিক আছে? তো 10, 12 এবং 15 এর লসাগু কি? তাহলে 10, 12 এবং 15 এর লসাগু হচ্ছে যদি আমরা 2 দ্বারা দেই 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 15 15ই থাকলো। এবার যদি আমরা 3 দ্বারা দেই 5, 5ই থাকবে, 3 দুগুণ 6, 3 5 15। আবার যদি 5 দ্বারা দেই 5 একে 5, 2 2ই থাকলো, 5 একে 5, তাই না? তাহলে 5 দুগুণ 10, 3 10 30, 30 দুগুণ 60। আমাদের লসাগু কত আসলো? আমরা দেখতে পেলাম আমাদের লসাগু এসেছে 60, ঠিক আছে? তো নিচে আমরা 60 বসাই দিলাম। 10 দ্বারা 60কে ভাগ করলে 6, 6 দ্বারা 1কে গুণ করলে 6 একে 6, 12 দ্বারা 60কে ভাগ করলে 5, 5 দ্বারা 1কে গুণ করলে 5 একে 5, 15 দ্বারা 60কে ভাগ করলে 4, 4 দ্বারা 1কে গুণ করলে 4 একে 4, তাহলে ইকুয়াল 6 5 11 আর 4 15, উপরে 15 তার নিচে কত? 60। তো আমি বলেছি যেহেতু আমরা প্রত্যেকটা সংখ্যাকে উল্টো করে লিখেছি তো সেক্ষেত্রে ফাইনালি যে সংখ্যাটা আসবে সেটাকেও আমাদের উল্টো করে লিখতে হবে। তাহলে কি করব? উপরে 60 তার নিচে 15, তাহলে 4 15 60,
তাহলে 4। তো এই 4 যদি আপনি সঠিক উত্তর দাগান এটা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? তার কারণ হচ্ছে এটা কিন্তু পুরো চৌবাচ্চাটা পূরণ হতে 4 ঘন্টা সময় লাগে সেটা নির্দেশ করছে। তো যেহেতু জানতে চাচ্ছে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে এই 4কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, কেননা অর্ধেক মানেই তো 2 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে সঠিক উত্তর হচ্ছে 2। তো কাটাকাটি করলে 2 আসে, আমাদের 2 ঘন্টা মানে ক নম্বরটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই এই অঙ্কটা আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। এখন যদি সংখ্যাগুলো চেঞ্জও করে দেয় এখানে, তাহলেও নিশ্চয়ই করতে পারবেন। আবার যদি এখানে 3টি সংখ্যা আছে, যদি 2টা সংখ্যা থাকে, ধরেন এটা নেই, তো সেক্ষেত্রে এই দুটো এই প্রসেস অনুযায়ী করলেই হয়ে যাবে। আবার যদি এমন হয় কোনো নল দ্বারা পানি পূর্ণ হচ্ছে, কোনোটা দ্বারা পানি বের হচ্ছে, তো যেটা দ্বারা বের হবে সেটা আমরা বিয়োগ করে দিব। এভাবেই কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনাদের করে ফেলতে হবে। এবারে এটা দেখেন, এটা ঐকিক নিয়ম শতকরা মানে 2 জায়গাতেই অন্তর্ভুক্ত করা যায়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তো আমরা শর্টকাট মেথডে এই ধাঁচের অঙ্ক করব, কেননা এগুলো এমসিকিউ টাইপের পরীক্ষাতেই সবচেয়ে বেশি আসতে দেখা যায়। তো মনে রাখবেন, এই ধরনের অঙ্ক করার জন্য আমরা করি কি, একটা রুল অ্যাপ্লাই করি, a প্লাস বি প্লাস উপরে হচ্ছে a ইন্টু বি, তার নিচে হচ্ছে 100। তো a মানে হচ্ছে প্রথমটা, b মানে হচ্ছে পরেরটা। প্রথমটা বৃদ্ধি, তার মানে এর মান হচ্ছে +20, পরেরটা হ্রাস, তার মানে b মানে হচ্ছে -10। এখানে হ্রাস মানে মাইনাস আর বৃদ্ধি মানে প্লাস, যেহেতু প্লাস তাই আমরা 20-এর সামনে প্লাসটা দেইনি। তো এখন আমরা করব কি, এর মান হচ্ছে +20 প্লাস বির মান হচ্ছে -10 প্লাস টান দিলাম, নিচে হচ্ছে 100, উপরে 20 আর -10। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে 20 প্লাসে মাইনাসে -10, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, 0 0 কাটা, 0 0 কাটা, 2 1 2। আচ্ছা বলেন দেখি, 20 থেকে -12 হবে কিনা? অবশ্যই। তাহলে 8 হচ্ছে বা 8% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে দেখেন তো, এবং যেহেতু পজিটিভ মানে তো বৃদ্ধি, তার মানে 8% বৃদ্ধি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অ্যান্সারগুলো কিন্তু খুবই ক্লোজ। এই যে 8% হ্রাসও আছে, আবার 108% বৃদ্ধি, 108% হ্রাস, এটাও কিন্তু রয়েছে। আপনাদের কিন্তু একটু বুঝে শুনে এই ধাঁচের অঙ্কের উত্তর দাগাতে হবে। এবার আমরা পরেরটাতে যাব। 3 নম্বরটা দেখেন, কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো ঐকিক নিয়মের এই ধাঁচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা যদি ডিটেইলস মেথডে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আমাদের। তো এগুলো আমরা খুব তাড়াতাড়ি করার জন্য, মানে ক্যালকুলেশনটা খুব দ্রুত করার জন্য আমরা হচ্ছে কিছু পদ্ধতি অবলম্বন করব। তো দেখেন, আমি আগে মৌলিক জিনিস শেখাই ঐকিক নিয়মের। তো ঐকিক নিয়মে যদি কোনো কারণে বেশি বুঝায় তাহলে গুণ সম্পর্ক, যদি কোনো কারণে কম বুঝায় তাহলে ভাগ সম্পর্ক। ঠিক আছে, মনে রাখবেন এটা। বেশি বুঝালে গুণ সম্পর্ক, কম বুঝালে ভাগ সম্পর্ক। আর ঐকিক নিয়মে আমরা জানি জন দিন প্রথম কন্ডিশনে থাকলে গুণ হয়। ওকে, জন দিন আর একটা জিনিস আছে ঘন্টা। তো ঘন্টা যেহেতু এই প্রশ্নে নেই, এটা আমরা আলোচনা করছি না। জন দিন এগুলো থাকলে কি হয়? গুণ হয়। আর পরের কন্ডিশনে এগুলো থাকলে সেটা দ্বারা ভাগ হয়। ঠিক আছে, গেল বেসিক আলোচনা। তো ঐকিক নিয়মে যেটা বের করতে বলে, প্রশ্নটা পড়ে সেটার নিচে আগে আন্ডারলাইন করতে হয়। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো কতদিন, তার মানে দিন বের করতে বলেছে। তো প্রথম যে কন্ডিশনটা আছে, প্রথম কন্ডিশনটা থেকে আমরা দিনটাকে ডান দিকে রাখবো। এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, তো এখানে দিন আছে ডান দিকে, তাহলে ঠিকই আছে, দিন বের করতে বলেছে। কিন্তু লাইনটা যদি এমন থাকতো 30 দিনের খাবার আছে 40 জন ছাত্রের, তখন কিন্তু ঘুরিয়ে লিখতে হতো। এখানেই কিন্তু এটার হচ্ছে ফারাকটা। তো এবার আসেন, তো আমরা করব কি, এই যে অঙ্কটা রয়েছে, যেহেতু 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আচ্ছা বলেন তো দেখি, তাহলে দিন বাকি আছে আর কত? তাহলে 30 থেকে 5 বাদ দিলে আর 25 দিন। তার মানে কোনো ছাত্রাবাসে এখন 40 জন ছাত্রের 25 দিনের খাবার আছে, কেননা 5 দিন হচ্ছে পর আরো 10 জন এসেছে, তার মানে 5 দিন তো এই 40 জন ছাত্র খাবার খেয়েছে, তাই না? এবার যেহেতু 5 দিন পর আরো 10 জন এসেছে, তাহলে মোট ছাত্র কতজন হলো? আগে থেকে 40 জন আর এখন 10 জন, মোট কিন্তু 50 জন হয়েছে। তার মানে 50 জন ছাত্র কিন্তু এখন। দেখেন বোঝেন কিনা? তাহলে হচ্ছে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। এইবারে আমরা করব কি, ঐকিক নিয়মে সাজাবো। আমরা না সাজায়া
এই যে জন দিন আছে, এই জন আর দিন প্রথম কন্ডিশনে আছে 40 জন আর 25 দিন, এ দুটো আমরা গুণ করে দিতে পারি। তাহলে 40 গুণন 25, আর পরে 50 জন আছে, এটা দ্বারা আমরা ভাগ করে দিতে পারি। তো কাটাকাটি করলে কত হবে? 25 দুগুণ 50, 2 দ্বারা 40কে কাটলে 20 দুগুণ 40, তাহলে 20 দিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি যদি করতে চাই তাহলে করতে পারি। কিন্তু যদি আমি এই জিনিসটাকে সাজিয়ে সাজিয়ে লিখতে চাই, তো দেখেন হচ্ছে এই জিনিসটাকে যদি আমি কি করি, যদি আমি সাজিয়ে লিখতে চাই তাহলে কিরকমটা হয় সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বোঝেন কিনা। তো আমরা শুরুতে এই লাইনটাকে এভাবে লিখব যে 40 জনের খাবার আছে 25 দিনের। দেখেন 40 জনের খাবার আছে কত দিনের, ইকুয়াল টু হচ্ছে 25 দিনের। তাহলে একজনের খাবার আছে কম দিনের নাকি বেশি দিনের? অবশ্যই বেশি দিনের, তাহলে বেশি মানেই গুণ, তাহলে 25 আর 40 গুণ হবে, তাহলে 25 গুণন 40 এত দিনের। এবার প্রথম লাইনটা মন থেকে বাদ দিতে হবে, একজনের খাবার আছে এত দিনের সেটা আমাদের হিসাব করতে হবে। এবার 50 জনের খাবার আছে কত দিনের, যেহেতু এটা কেটে আমরা 50 বসিয়েছি, কেননা 40 আর 10 তো 50, তাই না? 10 জন তো আরো এসেছে, তাহলে 50 জনের খাবার আছে এবারে কম দিনের, তো কম মানেই ভাগ, দেখেন এই যে লিখে দিয়েছি 25 আর 40 গুণ, আর এই নিচের 50 চলে আসবে, তাহলে 0 0 কাটা, 5 5 25, 5 আর 4 গুণ করলে 4 5 20, তার মানে 20 দিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 20 দিন, ঠিক আছে? তো আমি কিন্তু তাড়াতাড়িও করালাম, আবার হচ্ছে কিভাবে লিখে লিখে করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই লাইনটা আপনারা রিটেন পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে তো এই লাইনটা কাটবেন না, না কেটে আপনারা এখানে লিখবেন যে শুরুতে লিখবেন দিন বাকি, তাহলে 30 বিয়োগ 5 ইকুয়াল টু 25। আচ্ছা, তারপর লিখবেন মোট জন ইকুয়াল টু 40 যোগ 10 ইকুয়াল টু 50। কেন? এই যে আরো 10 জন এসেছে, 40 আর 10 50, এখন কিন্তু রিটেন পরীক্ষার জন্য এটা প্রস্তুত হয়ে গিয়েছে। এবারে এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান ধরে ধরে, কেননা গণিত না পারলে কিন্তু চাকরির পরীক্ষার টেকার চান্স খুবই কমে যায়। তো আমি কয়েকদিনের মধ্যেই নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, তো যদি কেউ জয়েন করতে চান অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মোটামুটি 55টা লাইভ ক্লাস আমি নেব, পাশাপাশি প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, পিডিএফ শিট পাবেন যেখানে 1000টা অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে, এবং যখন যে চ্যাপ্টারের ক্লাস হবে আপনাদের সেটা দিয়ে দেওয়া হবে। পাশাপাশি মডেল টেস্ট দিতে পারবেন, এবং কোর্সের ফি হচ্ছে 1020 টাকা। জুম অ্যাপে লাইভ ক্লাস হবে, যারা আমার কথা বোঝেন, যারা আমার ভিডিওগুলো দেখেন তারাই কেবল কোর্সে এনরোল করবেন, আদারওয়াইজ অন্য কারো এনরোল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন, যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া ওই সময়ে কত সের ছোলা খাবে? সুন্দর একটা অঙ্ক কিন্তু। তো কি বলেছি মনে আছে তো? ঐকিক নিয়মে কম বোঝালে ভাগ, আর যদি বেশি বোঝায় তাহলে হচ্ছে গুণ। এই দুটো জিনিস আপনাদের একটু ভালো করে মনে রাখতে হবে। তো আমরা এবারে লিখব, কি লিখব? যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া ওই সময়ে কত সের ছোলা খাবে? তো যেটা বের করতে বলেছে সেটার নিচে আগে আন্ডারলাইন করব। বলেছে ওই সময়ে কত সের ছোলা খাবে, এটা আমাদের বের করতে বলেছে। তো কত সের ছোলা খাবে সেটা ডান দিকে আছে কিনা প্রথম কন্ডিশনে, এটা প্রথম কন্ডিশন, তাহলে কত 30 সের ছোলা খাবে, তাহলে এটা তো ডান দিকে আছে, তাই না? আমরা লাইনটা যেভাবে আছে সেভাবেই লিখব। তাহলে 6টি ঘোড়া 4 দিনে ছোলা খায় কত সের? 30 সের। আমরা জাস্ট এভাবে লিখলাম। এবার আসেন, ঘোড়া যদি একটা হয়, আমরা কিন্তু একটা একটা করে এখানে ইফেক্ট ফেলবো। তাহলে 6টা ঘোড়া খায় 30 সের, একটা ঘোড়া খাবে কত সের? কম না বেশি বলেন? অবশ্যই কম, তাহলে কম মানে ভাগ, তাহলে 30 ভাগ 6। দেখেন কিভাবে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন, তাহলে 4 দিনে ছোলা খায় 30 সের, তাহলে একদিনে ছোলা খাবে কত সের? অবশ্যই কম ছোলা খাবে, কম মানে এটাও ভাগ। কিন্তু যেহেতু এখানে বলা হচ্ছে যে ওই সময়ে, তার মানে ওই সময় মানে ওই 4 দিন, এই 4 আমরা এখানে না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমি বোঝাচ্ছি অঙ্কগুলো তো আমি দিয়ে দিচ্ছি। তাহলে একদিনে ছোলা খাবে অবশ্যই কম সের, তাহলে কম মানে ভাগ, তো এই 4 আবার 30-এর নিচে চলে আসবে। তো 4 যদি আমি দেই তাহলে মাঝখানে ইন্টু সম্পর্ক, ওই জন্য এটা গুণ দিয়ে দিই নিচে, কিন্তু আসলে এটা নিচে চলে এসেছে। এবার প্রথম লাইনটা আমি আপনাদেরকে মনে মনে বাদ দিতে বলেছি, এটা বাদ দিবেন। এবার আসেন,
তবে 10টি ঘোড়া, তো একটা ঘোড়ার সাথে কম্পেয়ার, তো একটা ঘোড়া ছোলা খায় এত সের, তাহলে 10টা ঘোড়া কম ছোলা খাবে নাকি বেশি ছোলা খাবে? অবশ্যই এবার বেশি খাবে, তো বেশি মানেই গুণ, তাহলে 30 গুণন 10, এই যে দেখেন 10 উপরে চলে গেল, আর 6 আর 4 তো নিচে আছে থাকলো। এবার আসেন, বলেছে ওই সময়, আচ্ছা ওই সময় মানে কত? 4 দিনেই, তাহলে একদিনে খায় এত সের, তাহলে 4 দিনে খাবে কত সের? তাহলে 4 দিনে এবার কি খাবে? বেশি খাবে নিশ্চয়ই, তাই না? তো যে যখন একদিনে খায় এত সের, তাহলে 4 দিনে বেশি খাবে, বেশি মানে গুণ, তাহলে উপরে চলে গেল। এই 4 কাটা, এই জন্য আমি বলেছিলাম যে এই 4 অঙ্কে কোনো ইফেক্ট ফেলে না, একবার উপরে একবার নিচে যায়, আসলে কাটাই যায়, এটা বাদেও আপনারা অঙ্কটা করতে পারেন। তাহলে 6 দ্বারা 30কে কাটলে 5 6 30, আর 5 দ্বারা 10কে গুণ করলে 5 10 50, তার মানে 50 সের আমাদের সঠিক উত্তর দেখেন গ নম্বর অপশনে রয়েছে। তো এভাবেই করতে হবে কিন্তু বুঝে বুঝে। যদি আপনি মুখস্থ টাইপ করেন তাহলে কিন্তু কখনোই আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না, মানে বোঝার বেসিক বোঝার কোনো বিকল্প নেই। এবারে এটা দেখেন, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? প্রত্যেকটাই কিন্তু ঐকিক নিয়ম, এবং আমি প্রত্যেকটা ক্যাটাগরির একটা একটা করে অঙ্ক রেখেছি যাতে করে আপনাদের ঠিকঠাকভাবে শেখাতে পারি। তো দেখেন, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান, তাহলে আমরা বলতে পারি যে 15টা খাসি সমান 5টা গরু। দেখেন আমি লিখে দিয়েছি, তবে একটু উল্টো করে আমি লিখেছি, কেন বলেন তো? এই যে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান, তো আমি আসলে শুরুতে দেখব যে 5টা গরু ইকুয়াল 15টা খাসি যদি হয়, তাহলে একটা গরু সমান কয়টা খাসি? অবশ্যই 15কে 5 দ্বারা ভাগ ঐকিক নিয়মে, তাহলে 3টি খাসি। আমি আর ভাগ করলাম না, আমি নিশ্চিত আপনারা বোঝেন, 5টি গরু সমান যদি 15টা খাসি হয়, তাহলে একটা গরু মানে তো 3টা খাসি, 3 5 15, এটা তো বোঝাই যায়, তাই না? তো এবার বলা হচ্ছে 2টি গরুর মূল্য 3000। আচ্ছা 2টা গরুর মূল্য যদি 3000 হয়, তাহলে একটা গরুর মূল্য অবশ্যই 1500 টাকা। তো একটা গরুর মূল্য যদি 1500 টাকা হয়, তাহলে 3টা খাসির মূল্য কত? তাহলে 3টা খাসির মূল্য তো অবশ্যই 1500 টাকাই। কেন? কারণ হচ্ছে একটা গরু মানেই তো 3টা খাসি, তাই না? তার মানে আমাদের 3টা খাসির মূল্য ওই 1500 টাকাই হবে। দেখেন খ নম্বর অপশনটাই কিন্তু সঠিক উত্তর। আপনি যদি বোঝেন তাহলে মানে কোনো প্রবলেম নেই এই অঙ্কগুলো করতে। তো এবার আমরা পরের যে হচ্ছে মানে জ্যামিতির যে অঙ্কগুলো আছে আমি একটু দেখাচ্ছি, এটা মুছে দিয়ে দেখেন। এই যে দেখেন, এখানে হচ্ছে ঐকিক নিয়মের পর কি রয়েছে? জ্যামিতি। তো জ্যামিতি থেকে আমরা 7টা অঙ্ক করব। তো জ্যামিতির হচ্ছে বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো, যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, সেগুলো আমরা আজকে করার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে উৎপাদক বিশ্লেষণ, সূচক, এগুলোতে আমরা সিকোয়েন্স অনুযায়ী চলে যাব। তো অবশ্যই আপনারা নোট করবেন কিন্তু এগুলো। তো জ্যামিতির বৃত্ত সংক্রান্ত এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি রিসেন্ট টাইমের একটা চাকরির পরীক্ষা থেকে এই অঙ্কটা নিয়েছি। দেখেন, বলা হচ্ছে নিচের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিএসি কোণ ইকুয়াল টু 41 ডিগ্রি হলে বিওসি কোণের মান কত? ওকে, তো মনে রাখবেন যে এই যে বৃত্তটা, এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে ও। তাহলে বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে বিএসি কোণ। তাহলে বিএসি কোণ বলতে কি বোঝাচ্ছে? কোণ এটাকে, অর্থাৎ মাঝখানে যে জিনিসটা থাকে সেটাই কিন্তু কোণ নির্দেশক। অর্থাৎ এই কোণটাকে বলা হচ্ছে কি কোণ? বিএসি কোণ। তো বিএসি কোণের মান কত? 41 ডিগ্রি, অর্থাৎ এটা আমাদের 41 ডিগ্রি, এটা কিন্তু আমাদের দেয়াই রয়েছে। তো যেহেতু এটা 41 দেয়া রয়েছে, এক্ষেত্রে আমাদের জানতে চাচ্ছে যে বিওসি কোণের মান কত, অর্থাৎ বিওসি, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটার মান কত? আমরা যদি বলি ও কোণ, অথবা আমরা বলতে পারি এটাকে বিওসি কোণ ইকুয়াল টু হোয়াট, তাই না? তাহলে মনে রাখবেন এই কেন্দ্রে উৎপন্ন যে কোণটা, সেটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। মনে থাকবে, কেন্দ্রে উৎপন্ন কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর এখানে বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, আর এটার নাম কেন্দ্রস্থ কোণ। তো আমরা জানি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা একটা উপপাদ্য। আমি আবার বলছি, বৃত্তস্থ কোণের অর্থাৎ এই কোণটার দ্বিগুণ হচ্ছে এই কোণটা, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। তাহলে এটা যদি 41 ডিগ্রি হয়, তাহলে বিওসি কোণের মান কত? 41 দুগুণ 82 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর যে অপশনটা, সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমি আরেকটু যোগ করি, মনে রাখবেন বৃত্তস্থ কোণের আরেক নাম
পরিধিস্থ কোণ। এটাও কিন্তু অনেক সময় আপনাদের দিয়ে দিতে পারে যে পরিধিস্থ কোণটা হচ্ছে এটা, আর বৃত্তস্থ মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। কেননা বৃত্তস্থ হচ্ছে আর পরিধিস্থ তো একই কথা, অর্থাৎ এই কোণটাই পরিধিস্থ কোণ, এই কোণটাই বৃত্তস্থ কোণ, আর এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তো নিঃসন্দেহে আপনারা আমার কথাগুলো ঠিকঠাকভাবে মনোযোগ সহকারে শুনেছেন এবং এটা আপনারা পরীক্ষায় আসলে ঠিকঠাকভাবে এক্সিকিউট করে দিতে পারবেন। আদতে প্রশ্ন কিন্তু আরও একটা আমরা এখানে শিখছি এক্সট্রা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটি বৃত্তের পরিধিস্থ কোণের কত গুণ কেন্দ্রস্থ কোণ? তাহলে অপশনে থাকবে দ্বিগুণ, 3 গুণ, অর্ধেক নাকি 4 গুণ। সঠিক উত্তর হবে দ্বিগুণ। আমি আবার বলছি, একটা বৃত্তের পরিধিস্থ কোণের হচ্ছে কত গুণ হলো কেন্দ্রস্থ কোণ? তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্বিগুণ। অন্যদিকে উল্টো দিক থেকে যদি প্রশ্ন করে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণের কত গুণ হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ, ঠিক আছে, বা বৃত্তস্থ কোণ, তাহলে উত্তর হবে হাফ গুণ বা অর্ধেক। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর করব। এবারে 31 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখেন, কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য নিচের কোনটি? 2, 6, 14, 12। তো আমরা শুরুতে একটা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র কোনটা? ধরে নিলাম এইটা হচ্ছে এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র, যেটাকে আমরা বলি সাধারণত ও কেন্দ্র বিশিষ্ট। তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে, ধরেন এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ, যেটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? খুবই সহজ প্রশ্ন। তো মনে রাখবেন, বৃত্তের জ্যা কিন্তু এরকম বা এরকম বা যেভাবেই আমরা দেই না কেন, এক পাশ থেকে আরেক পাশে যদি হচ্ছে পরিধিকে স্পর্শ করে তাহলে সেটা হয়ে যায় কি? জ্যা। তো বৃত্তের সবচেয়ে বড় যে জ্যাটা সেটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাস। এটা মনে রাখলেই আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে। মনে রাখবেন, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে একটা বৃত্তের ব্যাস। তার মানে এখান থেকে যদি আমরা পুরোটা চিন্তা করি তাহলে এটা হচ্ছে এই বৃত্তের বৃহত্তম জ্যা, অথবা যাকে আমরা বলতে পারি ডায়ামিটার বা হচ্ছে ব্যাস। তাহলে এটা 7 হলে এখান থেকে এই পর্যন্ত তো সেম দূরত্ব, তাহলে এটাও 7 সেন্টিমিটার। তাহলে 7 আর 7 কত? 14 সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এরপর যে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 100 ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত? সঠিক উত্তর নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। প্রথম হচ্ছে মানে একটু আগেই কিন্তু আমরা আলোচনাটা করেছি আপনাদের সাথে, তো তারপরেও আমি কেন্দ্রস্থ পরিধিস্থ কোণ আরেকটু বুঝাই দিচ্ছি এটার উত্তরটা দেওয়ার মাধ্যমে। তো একটা বৃত্ত ধরলাম, এই বৃত্তের ধরেন এখান থেকে এই পর্যন্ত এটা একটা বৃত্তচাপ। বৃত্তচাপ কিন্তু এইভাবে তৈরি হয়, ঠিক আছে, মানে কাটা কম্পাস দিয়ে যদি আমি তৈরি করি, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, আর এটা হচ্ছে বৃত্তটার সেন্টার বা কেন্দ্র। এখান থেকে যদি আমি এই পর্যন্ত আর এখান থেকে যদি আমি এই পর্যন্ত টানি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই বৃত্তচাপটার উপর দুটো রেখা আমরা টানলাম এবং এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। মনে রাখতে হবে এটার নাম কি? কেন্দ্রস্থ কোণ। আর এখানে যদি আমি একটা বিন্দু কল্পনা করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটার নাম হবে কি? আমি বলেছি পরিধিস্থ কোণ অথবা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে, পরিধিস্থ অথবা কি বৃত্তস্থ। তো এখন বলা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান, মানে এই চাপটার উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ। কেন্দ্রস্থ কোণ কোনটা? এই কোণটার পরিমাণ 100 ডিগ্রি। তাহলে আমি দিয়ে দিলাম এটা 100 ডিগ্রি। এবার বলা হচ্ছে তাহলে পরিধিস্থ কোণ, তার মানে এই কোণটা কতটুকু, তাই নয় কি? তাহলে এই কোণটা কত? এই কোণটা অবশ্যই তার অর্ধেক, মানে 50 ডিগ্রি। এই যে দেখেন, গ নম্বর অপশনটা কিন্তু সঠিক। মূলত এই উপপাদ্যটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই প্রশ্নটা সঠিকভাবে আপনি হচ্ছে পরীক্ষার হলে এক্সিকিউট করে দিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি।
এটা দেখেন রিসেন্ট টাইমে কিন্তু চাকরির পরীক্ষায় সরাসরি এই প্রশ্নটা এসেছে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? সঠিক উত্তর হচ্ছে দ্বিগুণ। এখানে কিন্তু ব্যাখ্যাটাও সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। বিকল্পভাবে বলা যায় পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই সঠিক উত্তর দ্বিগুণ। ঠিক আছে, এই প্রশ্নটা দেখেন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যায়? তো একটা বৃত্ত আমরা শুরুতে কল্পনা করছি। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এবং এই বৃত্তর সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, তো ধরে নিলাম বৃত্তের বহিস্থ একটা বিন্দু হচ্ছে এটা। তো এই বিন্দু হতে ওই বৃত্তের উপরে স্পর্শক, তো স্পর্শক যদি আমরা অঙ্কন করি তাহলে কিভাবে আঁকবো বলেন তো? তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা স্পর্শক আঁকলাম, আবার এখান থেকে এই পর্যন্ত আমরা আর একটা স্পর্শক আঁকলাম। তো কয়টা স্পর্শক অঙ্কন করা যায়? একটা, দুটো। ধরি এটা হচ্ছে এ আর এটা হলো বি আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধরেন ই। তাহলে ই এ এবং ই বি দুটো স্পর্শক আমরা অঙ্কন করলাম। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যায়? অবশ্যই দুইটি স্পর্শক আঁকা যায়। এই প্রশ্নটা দেখেন, একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ কত মিটার? ওকে, তো যেহেতু এটা বৃত্ত সংক্রান্ত, আমরা শুরুতে একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এই বৃত্তের সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। এখন বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আর পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, এটা। তো বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, তাহলে এটা ইকুয়াল টু 16 আমরা বলতে পারি, দেওয়া আছে। আর এটা ইকুয়াল টু কত? পরিধি হচ্ছে 8, তাহলে দিলাম 8। এবার বলা হচ্ছে ব্যাসার্ধ কত? তো ব্যাসার্ধ কোনটা বলেন তো? ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে কেন্দ্র থেকে শুরু করে এক সাইডে যদি গিয়ে লেগে যায় তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই যে আর এগুলোই হচ্ছে আসলে ব্যাসার্ধ। তো এখান থেকে আমরা যদি হচ্ছে মানে আর এর মানটা বের করতে পারি ক্যালকুলেশন করে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আসেন আমরা এটা থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসেন, এটা থেকে আর ইকুয়াল টু 8 ভাগ হচ্ছে আমরা 2 পাই বসালাম। তো আর ইকুয়াল টু 8 ভাগ 2 পাই, অথবা আমরা হচ্ছে পাইয়ের মানটা চাইলে হচ্ছে এখানে হচ্ছে বসাতে পারি। তো দেখেন আর এর মান যেহেতু আমরা বের করেছি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আর এর মান বের না করে আমরা পাইয়ের মান হচ্ছে বের করে ফেলতে পারি। তো পাই ইকুয়াল টু কত? উপরে 8, তার নিচে কত? 2 আর বলা যায়। তো এই পাইয়ের মানটা, অর্থাৎ এইটার সাহায্যে আমরা এই পাইয়ের মান বের করে এখানে আমরা বসাই দিতে চাই, অর্থাৎ পাইয়ের মানটা আমরা এটাতে বসাই। ধরেন এটা 1 নং সমীকরণ, তাহলে পাইয়ের মান হচ্ছে 8 ভাগ 2 আর ইন্টু হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। তাহলে এই আর কাটলে আর একটা আর থাকে, 2 দ্বারা 8কে কাটলে 4, তাহলে 4 আর ইকুয়াল টু কত? 16। তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত হবে? উপরে 16, তার নিচে 4, তাহলে 4 4 16, তাহলে 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন তো আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনে আমাদের কিন্তু অ্যান্সারটা রয়েছে। আবার আমরা যদি চাইতাম তো একটু অন্যভাবেও আমরা বের করতে পারতাম বিষয়টাকে। কিভাবে সেটা? তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। তো এটাকে এটা দ্বারা ভাগ, আর 16কে তাহলে 8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলেও কিন্তু এই জিনিসটা আমাদের বের হয়ে যাবে। কিভাবে? তাহলে এখানে পাই পাই কাটা, আর দ্বারা আর স্কোয়ারকে কাটলে একটা আর থাকে, তার 8 দ্বারা 16কে কাটলে 2 থাকে, তাহলে উপরে আর তার নিচে 2 ইকুয়াল টু উপরে 2 তার নিচে 1, তাহলে 1 দ্বারা আর কে গুণ, তাহলে সুতরাং আর 1 আর 2 দুগুণ কত? 4। আমরা চাইলে এভাবেও কিন্তু বের করতে পারি। এটাও হচ্ছে কিন্তু মানে ডিটেইলস মেথডে বইগুলোতে লিখে দেয়া হয়েছে এভাবে। ঠিক আছে, এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে?
তো এটাও বৃত্ত সংক্রান্ত। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। আর কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে যেটা কেন্দ্র দিয়ে এক পাশ থেকে আর এক পাশে যাবে সেটাকেই বলা হবে এই বৃত্তের ব্যাস। তো আমরা ধরে নিলাম এখানে ডি এর মান হচ্ছে 10। ব্যাসকে আমরা সাধারণত মানে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করি, কারণ ডি মানে হলো ডায়ামিটার। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। তো ব্যাস যদি 10 হয়, পুরোটা যদি 10 হয়, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের 5, তাই না? তাহলে ব্যাস 10 হলে ব্যাসার্ধ মানে রেডিয়াস হচ্ছে 5 বলতে পারি। এবার বলা হচ্ছে ক্ষেত্রফল কত। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই রাখলাম ইন্টু আর হচ্ছে 5, তাহলে 5-এর উপরে স্কোয়ার করে দিলাম। 5×5 = 25 পাই। দেখেন তো দেখি 25 পাই অ্যান্সার আছে কিনা। অবশ্যই আমাদের গ নম্বর অপশনে 25 পাই রয়েছে। এটা দেখেন 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল 2-তে কিন্তু এসেছিল, এবং আরও অনেক পরীক্ষায় এই ধাঁচের অঙ্কগুলো কিন্তু আসতে দেখা যায়। তো আমরা এরপরে হচ্ছে বীজগণিত অংশে চলে যাব। অনেকগুলো জ্যামিতি করলাম আমরা, এরপরে আমরা বীজগণিত অংশে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 6x² - 7x - 5 এর একটি উৎপাদক 3x - 5 হলে অপরটি কত? তো আমরা লিখতে পারি 6x² - 7x হচ্ছে 5। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বলা হচ্ছে একটা 3x - 5 আর একটা কত? আর একটা অপশনগুলোতে রয়েছে। তাহলে 6 আর 5 গুণ করলে 5 × 6 = 30x²। তাহলে আমরা -30x² পেলাম। নিঃসন্দেহে উৎপাদক বা মডেল টার্ম আপনারা করতে জানেন, তাহলে প্রথম পদটা এবং তৃতীয় পদটা চিহ্ন সহ গুণ করতে হয়। তো প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 6 = 30x²। এখন এই মাঝখানের -7x মিলাতে হবে এই সংখ্যাটার উৎপাদক বের করে। তো আমরা 5 × 6 = 30, 5 × 6 = 11 হচ্ছে না, 15 × 2 = 30 হচ্ছে না, তারপরে 3 × 10 = 30 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি 10x আর 3x, তাই না? তাহলে 10x থেকে 3x বাদ দিলে আমাদের 7x হবে। তো যেহেতু -7x, তাহলে -10 আর +3। খেয়াল করে দেখেন, এই দুটো যোগ বিয়োগ করলে -7x হয়, আর এই দুটো অর্থাৎ -10x ইন্টু +3x যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই -30x² হবে, মানে হতে হবে, না হলে কিন্তু উৎপাদক মিলবে না। তো আমরা এবারে উৎপাদকটা কমপ্লিট করছি। 6x² মাইনাস আর -5 এটা কিন্তু ঠিক থাকবে। দেখেন 6x² ঠিক লিখেছি, মাইনাস ঠিক লিখেছি, -5 ঠিক লিখেছি। এবারে এটা আমরা বসাই দিব। তাহলে 10x প্লাস হচ্ছে 3x। জাস্ট এভাবে চিহ্ন সহ বুঝে বুঝে কিন্তু আপনাদেরকে করতে হবে। এবার আসেন, এই দুটোর মধ্যে কি কমন যায়? কমন যাচ্ছে হচ্ছে 2x। তো 2x কমন নিলে থাকবে 3x মাইনাস কত? 5। দেখেন 3 × 2 = 6x², প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 2 = 10x, প্লাস যদি আমরা 3 দুঃখিত প্লাস আমাদের 1 কমন নিতে হবে। কেন? কেননা 3x - 5 তো এখানে আছে, এখানে তো মেলাতে হবে, তাই না? তাহলে 3x - 5। তো এই দুটোর মধ্যে আমরা একটা নিলাম, 3x - 5। আর এই যে বাইরে রয়েছে 2x + 1, তাহলে আমরা 2x + 1টা নিয়ে নিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এবং আমাদের চেয়েছে কি এইটা আছে, তার মানে এইটা প্রশ্নেই দেওয়া আছে। আর 2x + 1 তাহলে অপরটি তো কোথায় রয়েছে? দেখেন 2x + 1 আমরা দেখতে পাচ্ছি 2x + 1 আমাদের রয়েছে খ নম্বরে, কিন্তু এখানে ভুলক্রমে গ নম্বরটা অ্যান্সার হিসেবে রয়েছে। আসলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হবে? অবশ্যই খ নম্বরটা হবে। এটা টাইপিং মিস্টেক ছিল একটু, তো নিঃসন্দেহে এটা হওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে 2x + 1। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এই যে দেখেন শীটে অঙ্কটা কিন্তু করাই ছিল, তো এখানে অঙ্কটা ঠিকভাবে করা হয়েছে, কিন্তু হচ্ছে 3x - 5 2x + 1 এসেছে, আর 2x + 1 আমাদের খ নম্বরে ছিল, এটা ভুলক্রমে আসলে গ হয়েছে। আসলে এখানে এটা আমাকে টাইপিংটা একটু ঠিক করে দিতে হবে। ওকে, এই অঙ্কটা দেখেন, অঙ্কটা কিন্তু করেই দেয়া রয়েছে, তারপরেও আমি আপনাদেরকে বুঝাই দিব, নচেত আপনারা নাও বুঝতে পারেন। তো a² + 2ab - 2b - 1 বীজগাণিতিক রাশিটির একটি উৎপাদক কোনটা সেটা জানতে যাচ্ছে। পুরোটা কিন্তু না, কিন্তু তারপরেও আমাদের পুরোটাই বের করতে হবে। তো আমরা অঙ্কটা আগে তুলব, a² + 2ab - 2b - 1। তো এটা করার বুদ্ধি হচ্ছে, যেহেতু a² + 2ab + b² এখানে কোথাও নেই, তো সেক্ষেত্রে আমাদের একটু অন্য কৌশল অবলম্বন করতে হবে। তো a² এই -1টা আমরা পাশাপাশি নিয়ে আসলাম, আর +2ab - 2b আমরা এদিকে লিখে দিলাম। তো এটার উপরে তো স্কোয়ার এমনিতেই দেওয়া যায়, তাহলে a² - b² হচ্ছে, আমরা একবার লিখব a + 1
আরেকবার লিখবো a-1, নিঃসন্দেহে বুঝেছেন এটা, মানে এটা প্লাস এখানে 2b যদি আমরা কমন নেই থাকে a-1। দেখেন এই a-1 a-1 দুইটা আছে, তার মধ্যে আমরা একটা a-1 নিলাম, আর a+1 প্লাস 2b বাইরে আছে, তাহলে a+1 প্লাস 2b আমরা লিখে দিলাম। তো দেখেন তো একটা উৎপাদক জানতে চাচ্ছে, তো একটা উৎপাদক তো আমাদের a-1, তাই না? কোথায় রয়েছে? এই যে ঘ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। তো এরপর যে বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে আপনারা শিখতে চান, তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আমার সাথে। স্ক্রিনের এটা দেখেন 3 নম্বর যে অঙ্কটা রয়েছে 2x² - x - 15 এর একটি উৎপাদক নিচের কোনটি? তো এই অঙ্কটা আমি আপনাদের করে দিচ্ছি না আজকে, অবশ্যই আমি এটা HW দিব, কেননা এই টাইপের একটা অঙ্ক কিন্তু অলরেডি আমি আপনাদের করিয়েছি। এটা বাংলাদেশ বিমানে এসেছে এবং 12তম BCS এসেছে। তো অবশ্যই অঙ্কটা আপনাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনাদের অঙ্কটা করে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দিতে হবে যে 3 নম্বর অঙ্কের উৎপাদকের 3 নম্বর অঙ্কের অ্যান্সার কত এসেছে। ক, খ, গ, ঘ আপনি এভাবেও লিখতে পারেন, অথবা আপনি অ্যান্সারটা লিখেও কমেন্ট করতে পারেন আমাকে। এবারে সূচক বা ঘাত টাইপের একটা অঙ্ক, এটাকে আপনারা সিম্পলিফিকেশনও বলতে পারেন, কোনো সমস্যা নেই, বা সরলীকরণও বলা যায় এটাকে। 125/27 তার উপরে টু দি পাওয়ার মানে কত রয়েছে? -2/3 ইনভার্স আকারে রয়েছে আর কি, বলা হচ্ছে এর মান কত। এটা ডাক ও টেলি যোগাযোগ এই মন্ত্রণালয় বা অধিদপ্তর যাই বলেন সেখানে এসেছে 2008 সালে, এবং সমন্বিত ব্যাংকে 2019 সালে এসেছিল অঙ্কটা, এবং আরও অনেকবার কিন্তু এসেছে। আমি কিন্তু বহুবার এই অঙ্কটা পেয়েছি বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো 125 আছে উপরে, তার নিচে কত? তার নিচে আছে 27, তার উপরে টু দি পাওয়ার আছে -2/3 এটা রয়েছে, ঠিক আছে? তো এই যে এই মাইনাসটা তুলে দেওয়ার একটা প্রসেস হচ্ছে, যদি আমি এটাকে ঘুরায় লিখি তাহলে মাইনাসটা কিন্তু উঠে যায়। তাহলে উপরে 27, তার নিচে 125, এবং টু দি পাওয়ার কত থাকে? 2/3। এটা কিন্তু একটা ইনভার্সের মানে স্পেশাল একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে শেখালাম, ঠিক আছে? এবার আমরা করব কি, এই 27কে আমরা 3-এর উপরে কিউব লিখতে পারি, আর এই 125কে আমরা 5-এর উপরে কিউব লিখতে পারি। লিখে তার উপর কি আছে? 2/3, এটা লিখাই যায়। এবং এই ক্যালকুলেশনটা আমরা একটু এই দিকে করার চেষ্টা করছি, হ্যাঁ? তো দেখেন, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল 3/5 তার উপরে কিউব। এই যে ভিতরের টুকু আমরা ক্যালকুলেশন করলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপরে কত আছে? 2/3। আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হয়, এই জন্য এটা আর এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তো এই 3 তো উপরের সংখ্যা, তাই এই 3 আর এই 3 কাটা যায়। তো এই 2, 3 যদি আমরা কেটে দেই তাহলে কি থাকে? উপরে 3, তার নিচে 5, ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার। তাহলে কত হয়? 3-এর উপরে স্কোয়ার মানে 3 3 9, আর 5-এর উপরে স্কোয়ার মানে 5 5 25, তাহলে 9/25 এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে, ঠিক আছে? জাস্ট আমরা বুঝে কিন্তু অঙ্কটা ক্যালকুলেশন করলাম। এটা দেখেন 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x তিনটা রয়েছে, বলা হচ্ছে এটা ইকুয়াল টু হোয়াট? তো এটা সূচকের একটা অঙ্ক, আমরা অঙ্কটা প্রথমে তুলছি। তাহলে দেওয়া আছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x। তো আমরা সরাসরি লিখতে পারি 3 × 3 টু দি পাওয়ার x, কিন্তু এটা যদি আপনি না বোঝেন তাহলে 3 টু দি পাওয়ার x কমন নিতে হবে আমাদের, তাহলে 1 + 1 + 1 থাকে, এটা তো বোঝেন তাই না? তাহলে 3 টু দি পাওয়ার x ইন্টু 3টা 1 যোগ করলে 3 হয়, এবং এই 3-এর পাওয়ার কত? 1। তাহলে 3 আমরা জানি গুণের সময়, অর্থাৎ বেস যদি ঠিক থাকে, বেস ঠিক থাকলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিতে পারি, তাহলে উপরে x + 1 আমরা লিখতেই পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন তো কোথায় রয়েছে? 3 টু দি পাওয়ার x + 1 আমাদের খ নম্বর যে অপশনটা সেখানে রয়েছে। তো এ পর্যায়ে আরও বলছি, আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রয়োজন মনে করলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম চাকরির পরীক্ষায় বারবার যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোই আপনাদের করাচ্ছি। সামনেই আপনাদের যাদের নিবন্ধন পরীক্ষা রয়েছে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে, বা স্কুল এবং কলেজ এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এরকম টাইপের পরীক্ষাগুলো রয়েছে, তারা কিন্তু এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারেন। এখান থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক আপনি সরাসরি হয়তো কমন পেয়ে যেতে পারেন। এগুলো কিন্তু বারবার রিপিট হওয়া অঙ্ক।
এটা দেখেন, এটাও সূচকের একটা অঙ্ক। যদি 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 32 হয়, তবে x ইকুয়াল টু হোয়াট? এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক পদে 2018-তে এসেছিল। আমরা অঙ্কটা তুলছি। আমরা এখানে লিখব দেওয়া আছে 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 32। ওকে, তাহলে বা আমরা কি বলতে পারি? আমরা এখানে 4কে 2 এর উপরে স্কোয়ার বানাতে পারি এবং তার উপরে আমরা 2x প্লাস 1 দিয়ে দিতে পারি ইকুয়াল 32 মানে কত? 32 আমরা যদি লসাগু করি 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে। দেখেন 1 2 3 4 5টা। তাহলে বা 2 টু দি পাওয়ার পাওয়ার গুণ, তাহলে 2 দুগুণ কত? উপরে 4x প্লাস হচ্ছে 2 1 2 ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার 5। তাহলে বা আমরা এখানে লিখতে পারি যে এই বেজ আর বেজ যেহেতু সমান, এই বেজ আর বেজ মনে মনে আমরা বাদ দেব। যদিও আমি এখানে কেটে দিয়েছি, আপনারা কাটবেন না। যখন রিটেন টাইপের অঙ্ক করবেন তো পাওয়ার ইকুয়াল পাওয়ার আমরা লিখতে পারি। তাহলে 4x প্লাস 2 ইকুয়াল টু কত হবে? 5। তাহলে বা 4x ইকুয়াল টু 5, এই 2 এদিকে গেলে -2 হয়ে যাচ্ছে। তাহলে বা কি থাকবে? 4x ইকুয়াল টু 5 থেকে 2 গেলে 3। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? আমাদের 3/4 হবে। দেখেন তো 3/4 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে আমাদের রয়েছে। এবারে এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিচ্ছি। অবশ্যই আপনারা হচ্ছে এই সূচকের এই 5 নম্বর HWটা করবেন। করার পরে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে এর উত্তরটা কত হচ্ছে। অবশ্যই জানাবেন কিন্তু। লগারিদমের এই অঙ্কটা দেখেন, 1 নম্বর যে অঙ্কটা এখানে দেয়া রয়েছে, বলা হচ্ছে log x বেজ 1/8 ইকুয়াল টু -2 হলে x ইকুয়াল টু কত? 38 BCS এর একটা প্রশ্ন এটা। তো আমরা হচ্ছে শুরুতেই এখানে লিখব দেওয়া আছে, অঙ্কটা আগে আমরা তুলছি। লগের বেজ কত? 8 এবং মানে x 1/8 দেয়া রয়েছে ব্র্যাকেটে ইকুয়াল টু বলা হচ্ছে -2। তো এই ধরনের অঙ্ক মানে একটু হচ্ছে যারা আপনারা মানে কম বোঝেন ক্যালকুলেশন, তাদের জন্য কিন্তু একটু ঝামেলা। তো আমি একটু সহজ করে দিই। দেখেন, যেহেতু x ইকুয়াল টু কত আমাদের কাছে এটা জানতে চাচ্ছে, তার মানে x এর মান কত সেটা জানতে চাচ্ছে, তাহলে আমরা লিখব কি? এই লগ যদি আমি তুলে দেই তাহলে এই 1/8 এবং -2 পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে হবে কি? x ইনভার্স ইকুয়াল টু 1/8। দেখেন এই দুটো জিনিস কিন্তু এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, ইকুয়াল, অর্থাৎ এটা এসেছে এটার জায়গায়, এটা এসেছে এটার জায়গায়। তাহলে x ইনভার্সের মান আমরা বলতে পারি 1/x², অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা x ইনভার্স মানে 1/x² পাই ইকুয়াল টু, অর্থাৎ এই মাইনাসের জন্য 1 এবং ভাগটান, আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি ব্যাপারটা এরকম, আর 1/8 হয়েছে। তো বা আমরা করতে পারি কি? x² দ্বারা 1 কে গুণ, তাহলে x² ইকুয়াল 8 দ্বারা 1 কে গুণ, তাহলে 8। তাহলে বাকি হচ্ছে x ইকুয়াল টু √8, তাই না? এই দিকের স্কোয়ার সমান চিহ্ন অতিক্রম করলে রুট হয়। তাহলে বা x ইকুয়াল টু আমরা √8 কে লিখতে পারি 4 × 2 তার উপরে √, তাই না? তাহলে এটা বা আমরা লিখতে পারি x ইকুয়াল টু মানে এই লাইনের পরে আমরা এই লাইনে যাচ্ছি, তো কি 4√4 ইন্টু হচ্ছে √2 বলা যায়। তাহলে সুতরাং x ইকুয়াল টু 4 কে রুট করলে 2 আর √2 তো আগে থেকেই রয়েছে, তাহলে 2√2 আমাদের অ্যান্সার রয়েছে কোথায়? গ নম্বর অপশনে রয়েছে। তাই এটাই হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 2 নম্বরটা দেখেন, আশা করছি 1 নম্বরটার আদলে আপনি 2 নম্বরটা করতে পারবেন। তো এটা আমি HW দিব কি না, না, এখানে যেহেতু রুট রয়েছে তো আমি আরেকটা অঙ্ক করে দিই লগের। তাহলে দেওয়া আছে, আমরা লিখব কি? লগ বেজ হচ্ছে √3 এবং লগ বরাবর রয়েছে 81 ইকুয়াল টু বলা হচ্ছে x, এবং x এর মান কত সেটাই ফাইনালি কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে বা আমরা লগটা তুলে দিব, তাহলে √3 টু দি পাওয়ার x হয়ে যাবে ইকুয়াল টু 81 হবে, তাই না? তাহলে বা আমরা √3 টু দি পাওয়ার x যা আছে তাই রাখলাম। আর 81 মানে কি বলেন তো? 81 মানে হচ্ছে আমরা যদি লসাগু করি তাহলে 3 × 27 81, এগুলো কিন্তু সব লসাগু করে করতে হয়। তাহলে 3 নং 27 আর 3 তিরিখা 9, তাহলে 3 টু দি পাওয়ার 4 হয়। তো আমরা এখানে দেখছি √3 রয়েছে, আমরা চাইলে এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে পারি অথবা এটাকেও একটু ক্যালকুলেশন করে নিতে পারি। কিভাবে নিব? তার কারণ হচ্ছে আমরা জানি একটা 3 মানে হচ্ছে আসলে 2টা √3, নিঃসন্দেহে বোঝেন যে √3 তার উপর যদি স্কোয়ার হয় তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে 3 থাকে, তাই একটা 3 মানে 2টা √3। তাহলে 4টা 3 মানে কি? √3 টু দি পাওয়ার 8, এটা বলাই যেতে পারে। তাহলে আমরা এখানে লিখব √3 টু দি পাওয়ার 8। তাহলে √3 আর √3 ক্রস করে দিলাম,
সুতরাং x ইকুয়াল টু 8, যেহেতু বেজ আর বেজ সমান হয়েছে তাই পাওয়ার ইকুয়াল পাওয়ার, অর্থাৎ x এর ভ্যালু 8 কোথায় রয়েছে? গ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা দেখেন, এটাও মোটামুটি সহজ অঙ্ক, তারপরেও আমি করে দিচ্ছি আপনাদেরকে। লগ বেস 2 1/32 এর মান কত? আপনি নিজেও ভিডিওটা থামিয়ে ট্রাই করতে পারেন, তারপরে হচ্ছে আমার আবারও এই লেকচারটা কন্টিনিউ করতে পারেন। আদারওয়াইজ আপনি আরেকবার দেখেন লগ কি বলা আছে, বেস হচ্ছে 2 এবং বলা আছে 1/32 এর মান কত। তো আমরা ধরে নিতে পারি যে ধরি এটা ইকুয়াল টু x, যেহেতু দেওয়া নেই তাহলে আমরা দেওয়া আছে না লিখে ধরবো যে ধরি এটা ইকুয়াল টু x। আমরা কিন্তু সরাসরি x না ধরেও করতে পারি, কিন্তু যেহেতু একটু আগে এই নিয়মে অঙ্ক করালাম এই জন্য আমি লিখেছি। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/32 কিভাবে হয়েছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে লগ তুলে দেওয়ার ফলে এই দুটো পরস্পর স্থান পরিবর্তন করেছে, এটা এটার জায়গায় এসেছে, এটা এটার জায়গায় এসেছে। তাহলে বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, তাহলে 32কে যদি আমি লসাগু করি 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 1 2 3 4 5টা 2, তাহলে আমরা বলতে পারি 1/2 টু দি পাওয়ার 5। তাহলে বা আমরা 2 টু দি পাওয়ার x ইকুয়াল লিখতে পারি এটাকে 2 ইনভার্স। একটু আগে এরকম ছিল এরকম করে দিয়েছি, এখন এরকম আছে এরকমটা করে দিলাম। কেন? কারণ এই 2 বাদ দিয়ে, সুতরাং x এর ভ্যালু আমরা -5 লিখবো, তাই এটাকে আমরা বাদ দিয়েছি বা এভাবে আমরা করেছি এই জিনিসটাকে। ঠিক আছে, তাহলে -5 রয়েছে খ নম্বরে, তাই খ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। এবারে দেখেন একটা ভাষাগত অঙ্ক, জাস্ট আমাদেরকে সাজায় নিতে হবে। 5√5 এর 5 ভিত্তিক লগ কত? তো যেহেতু বলা হচ্ছে লগ কত, তাহলে আমরা ধরে নিলাম লগ, তাহলে 5√5 এর 5 ভিত্তিক, তাহলে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে আমাদের এখানে 5, খেয়াল করে দেখেন 5 ভিত্তিক, তাহলে ভিত্তি তো নিচে থাকে, তাহলে কার? 5√5, তাহলে 5√5 থাকবে লগ বরাবর। এভাবে কিন্তু অঙ্কটা পড়ে আপনাদেরকে সাজাতে হবে। যেহেতু বলেছে কত, তাহলে ইকুয়াল আমরা x ধরে নিলাম, তাহলে ধরি এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা কি করব? আমরা লিখব বা লগ তুলে দিলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু এদিকে চলে আসবে 5√5। দেখেন তো বোঝেন কিনা, এই 5 এর উপর x আর এটা এদিকে চলে আসলো। তাহলে বা আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 এর উপর 1 আছে আর এই 5 এর উপরে হাফ আছে, তাই নয় কি? অবশ্যই লেখা যায় 5 এর উপরে 1 আর 5 এর উপরে হাফ। তাহলে বা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 5 এর মধ্যে একটা 5, 1 এবং 2, 1 এবং হাফ যদি আমরা যোগ করি, মানে গুণ থাকলে তো যোগ হয়, যেহেতু বেস সমান তাই না, যোগ করলে 3/2 হবে। তো আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, একবারেও লিখতে পারতাম। তাহলে লসাগু 2, তাহলে 2 একে 2 আর একে কত? 3। তো বলেন তো দেখি 5 আর 5 কাটা যাবে কিনা? বেস অবশ্যই যাবে, তাহলে সুতরাং x এর ভ্যালু 3/2 হবে। কোথায় রয়েছে? এই যে দেখেন খ নম্বর অপশনে রয়েছে 3/2। এবারে বুঝতেই পারছেন ইজি একটা অঙ্ক, এবং এই অঙ্কটা আমি আপনাদেরকে অবশ্যই SW দিচ্ছি। লগের 4 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন। ওকে, পাটিগণিতের এই অঙ্কটা নিশ্চয়ই আপনারা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখেছেন, এবং এখন পর্যন্ত কিন্তু হচ্ছে বারবার রিপিট হচ্ছে এই অঙ্কটা, মানে হুবহু এটাই আসে, কোনো সংখ্যাও চেঞ্জ করে না তারা। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? 4 গ্রাম মেশাতে হবে। আমি বলেছি উত্তরটা সহ কিন্তু অনেকেরই আপনাদের মুখস্থ, কিন্তু তারপরেও আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে কিভাবে আপনাদের রিটেন পরীক্ষায় এই অঙ্ক আসলে আপনারা করবেন। ওকে, তো দেখেন যেহেতু বলা হচ্ছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাহলে আমি এখানে লিখব যে মোট গহনাটা কতটুকু? আমি লিখছি 16 গ্রাম। এবার সোনা আর তামা, তাহলে আমরা লিখতে পারি যে সোনা অনুপাত হচ্ছে তামা, তাহলে সোনা অনুপাত তামা কত? 3:1। এটা আমি লিখে দিয়েছি, সোনা অনুপাত তামা ইকুয়াল টু 3:1। আচ্ছা, বলা হচ্ছে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তবে এটা বের করার পূর্বে আমাদের মোট গহনায়, অর্থাৎ এই মোট গহনাটার মধ্যে কতটুকু সোনা কতটুকু তামা আছে সেটা আমরা বের করে নিতে চাই। তাহলে আমরা লিখব মোট গহনায় কিসের পরিমাণ? সোনার পরিমাণ। তো এজন্য আমাদের অনুপাতের যোগফল প্রয়োজন হবে। কেন? কেননা অনুপাতের যোগফল ছাড়া আমরা কিন্তু এটা বের করতে পারবো না। আচ্ছা বলেন তো অনুপাতের যোগফল কত? তাহলে আমরা এখানে লিখব অনুপাতের যোগফল ইকুয়াল টু 3 আর 1 4। এটা এই লাইনের পরের লাইনে আমাদের লিখে দিতে হবে, মাঝখানে লিখতে হতো, আমি একটু ডান সাইডে লিখলাম। মোট গহনায় সোনার পরিমাণ হবে, আমি লিখব 16 এর নিচে হবে অনুপাতের যোগফলটা 4 আর উপরে হবে 3। তাহলে 4 4 16, 3 4 কত? 12।
তাহলে মোট গহনায় সোনার পরিমাণ যদি 12 গ্রাম থাকে, তাহলে মোট গহনায় তামার পরিমাণ আছে কতটুকু? অবশ্যই 4 গ্রাম। কিভাবে বুঝলাম? এই যে মোট 16 গ্রাম, তার মধ্যে সোনা যদি 12 গ্রাম থাকে, তাহলে তামা আছে তো 4 গ্রাম, তাই না? এটা তো বোঝাই যায়। এবার বলা হচ্ছে এতে কি পরিমাণ সোনা মেশালে, তাহলে আমরা এখানে লিখব যে ধরি x গ্রাম আমাদের সোনা মেশাতে হবে। ওকে, x গ্রাম সোনা মেশাতে হবে। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করছি আমরা। তাহলে মোট গহনায় সোনা আছে 12 গ্রাম আর তামা আছে 4 গ্রাম। এই যে 12 আর 4 আমরা তো জানি অনুপাত আর ভগ্নাংশ সেম জিনিস। তাহলে x গ্রাম সোনা মেশাতে হবে। সোনা কোনটা? সোনা হচ্ছে 12। তাহলে 12-র সাথে আরও x গ্রাম সোনা মেশালাম। অনুপাত কত হবে? 4:1। তার মানে উপরে 4, তার নিচে 1। ক্লিয়ার? আমরা কিন্তু ইকুয়েশনটা বিল্ড আপ করে ফেললাম। তো এই জায়গাটা একটু মুছে দিয়ে আমি ক্যালকুলেশনটা দেখেন এখানে করে দিচ্ছি আপনাদেরকে। তাহলে বা কি হবে? এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তো 1 দ্বারা এটাকে গুণ করলে 12 + x, আর 4 গুণ করলে 4 × 4 = 16। তাহলে বা x = 16, এই 12 এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে সুতরাং x এর ভ্যালু 16 থেকে 12 গেলে 4। তাহলে 4 গ্রাম হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, যেটা আমি শুরুতেই মানে অঙ্ক করার আগেই আপনারাও হয়তো অনেকেই বুঝতে পারছেন এবং আমিও বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে এটা ক্যালকুলেশন করে আমরা 4 গ্রাম অ্যান্সার বের করব। তো এরকম মানে বারবার যেগুলো রিপিট হয়, এই জন্য আমি কিন্তু বলি এই অঙ্কগুলো একেবারে নখদর্পণে আপনার রাখতে হবে, যেন আপনি আশা মাত্রই বুঝতে পারেন যে এটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে বা এর অ্যান্সার কত হবে, বা সংখ্যা চেঞ্জ করে দিলেও কিন্তু আপনার মাথায় যেন থাকে যে কোথায় চেঞ্জ করলে কি চেঞ্জটা হবে আমাদের। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্ক দেখেন, বলা হচ্ছে কি যে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলা রসের পরিমাণ কত বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? তো একটু আগে আমি যে ডিটেলস মেথডটা আপনাদেরকে শেখালাম, সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি কিন্তু এই অঙ্কটা করতে পারেন। কিন্তু আমি এটা ডিটেলস মেথডে আর করে দিব না, আমি এটা শর্টকাট মেথডে করাবো, কেননা এটা শর্টকাটে করা যাবে। কেন যাবে? কেননা এখানে যে অনুপাতটা আছে তার বিপরীত বা রিভার্স অনুপাত এখানে রয়েছে, অর্থাৎ এখানে 2:1, এখানে রয়েছে 1:2। তো এরকম ক্ষেত্রে আপনারা করবেন কি, মোট যে হচ্ছে সংখ্যাটা দেওয়া আছে, অর্থাৎ এত লিটার ফলের রসে, বা একটু আগে যে প্রশ্নটা ছিল এত গ্রাম সোনার গহনায়, তো ওই জিনিসটাই আসলে মোট জিনিস। তাহলে মোট হবে উপরে, তাকে ভাগ করবেন এই 2 অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা আছে সেটা দ্বারা। তো 1 হচ্ছে ছোট সংখ্যা, 1 দ্বারা ভাগ করবেন এবং এটাকে গুণ করবেন অনুপাতের বিয়োগফল দ্বারা। অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1, বা 1 থেকে 2 বিয়োগ করলেও কত হয়? 1। তার মানে পজিটিভ পার্থক্য হচ্ছে 1। গুণ করলে কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা চলে আসবে। তাহলে 60কে 1 দ্বারা ভাগ করলে 60, আর 1 দ্বারা যদি 60কে গুণ করি ওই 60ই হবে, অর্থাৎ গ নম্বরটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরকম আরও একটা অঙ্ক আছে, কিন্তু আমি একটু সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? একটু আগে আমি যে পদ্ধতিতে অঙ্কটা করে দিলাম, আপনি অবশ্যই ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে 100% এই অঙ্কটা করতে পারবেন, এবং অঙ্কটা করে অ্যান্সার কত হবে সেটা কমেন্ট সেকশনে জানাই দিবেন। আমি কিন্তু আপনাদের HW দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে। 14 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 16:25 অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান হাফ হবে? ঠিক আছে, তাহলে আমরা করছি কি, অঙ্কটা তুলব যে হচ্ছে মানে আমরা ধরে নিব যে যেহেতু বলা হচ্ছে উভয় পদ থেকে কত বিয়োগ করলে, তাহলে আমরা ধরবো যে ধরি উভয় পদ থেকে আমাদের x বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রশ্ন মতে সরাসরি লিখতে পারবো যে 16:25 মানে কিন্তু 16/25। অনুপাত আর ভগ্নাংশ একই কথা, তাই না? তাহলে এই দুইটা থেকে আমরা x বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে অনুপাত হবে কত? হাফ হবে। তাহলে লিখে দিলাম হাফ। আশা করছি এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসার কথা। তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তো 2 দ্বারা এটাকে গুণ করলে 16 × 2 = 32 মাইনাস 2 আর x গুণ করলে 2x = 1 দ্বারা এটাকে গুণ করলে 25 মাইনাস হচ্ছে x। তাহলে বা মাইনাস 2x এইদিকে থাকলো, এই x এইদিকে আসলে প্লাস x হয়ে যাচ্ছে, ইকুয়াল 25, এই 32 এইদিকে গেলে মাইনাস 32 হয়ে যাচ্ছে। তো কত হবে? বা আমরা বলতে পারি মাইনাস 2x থেকে একটা x গেলে মাইনাস x ইকুয়াল টু 25 থেকে 32 বাদ দিলে মাইনাস 7 থাকে আমাদের, তাই না? তাহলে মাইনাস মাইনাস ক্রস, সুতরাং x এর ভ্যালু হচ্ছে 7, অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা দেখেন,
এটাও হচ্ছে রিসেন্ট টাইমে কিন্তু অনেকবার এসেছে এবং হচ্ছে ইতিপূর্বে হচ্ছে 2024 সাল, 25 সাল, 23 সাল, 22 সালেও কিন্তু প্রচুর এসেছে এই অঙ্ক। তো এটা হচ্ছে তাই আমরা বলতে পারি যে খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেকেই কিন্তু এই ধাঁচের প্রশ্ন প্র্যাকটিস না করার কারণে কিভাবে করতে হয় সেটা বুঝতে পারে না। তো দেখেন বলেছে 64কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে। এটা কিন্তু জাস্ট 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে আপনি বের করতে পারবেন। তাহলে অনুপাতটা কত আছে? 7:8 আর মোট সংখ্যাটা কত? 64। কি বলা হচ্ছে? হ্রাস করার কথা বলা হচ্ছে। তো হ্রাস করার কথা বলার সাথে সাথে বুঝবেন যে দুইটার মধ্যে ছোট অনুপাত কোনটা সেটার মান বের করতে বলেছে। তো মনে রাখবেন এটা ছোট অনুপাত, এটার মান বের করতে বলা হচ্ছে। এখন আমরা বের করব কিভাবে তাহলে এই হোয়াট চিহ্নের জায়গায় কত হবে সেটা? যেহেতু বলা হচ্ছে 64কে, তাই আমরা 8 বরাবর এখানে 64 বসাই দিব, অনুপাত দিব। এখন এই সংখ্যাটা কত হবে সেটা আমরা খুঁজে বের করব। আমরা দেখতে পাচ্ছি 8 8 64 অর্থাৎ 8 গুণ বৃদ্ধি পেয়েছে। কত গুণ? 8 গুণ। তাহলে এটাও 8 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে লিখবো আমরা 8 গুণ। কার 8 গুণ? 7-এর। 7 আর 8 গুণ করলে 7 8 কত হবে? 56। এই যে দেখেন খ নম্বরটা আমাদের সঠিক উত্তর। নিঃসন্দেহে যারা মনোযোগ দিয়েছেন তারা বুঝতে পেরেছেন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আবার ব্যাকে গিয়ে আবারও একটু দেখে নেন এবং আমার কথাগুলো শোনেন যে আমি কি বলেছি এবং কিভাবে করতে হবে। এটাকে যদি বৃদ্ধি বলতো তখন অবশ্য অনুপাত এবং সংখ্যাটা আলাদা থাকতো, তখন কিন্তু আমাদের বৃদ্ধি মানে বড় যে মানটা সেটা বের করতে হতো, আর যেটা দেওয়া থাকতো সেটা আমরা ছোট মান হিসেবে কল্পনা করতাম। নিশ্চয়ই হচ্ছে আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি যদি এরকম একটা অঙ্ক পাই যে বৃদ্ধি, সেটাও করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার শীট থেকে কিন্তু অঙ্কগুলো করাচ্ছি, যে এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বা চাকরির পরীক্ষা যেগুলো বারবার রিপিট হচ্ছে সেই অঙ্কগুলোই কিন্তু সাজানো রয়েছে। আমি হাজার হাজার অঙ্ক থেকে অ্যানালাইসিস করে সেই অঙ্কগুলো সেখানে পিক করেছি। তো দেখেন 36 নম্বর অঙ্কটা। তো আচ্ছা আরেকটু বলি, এখানে যে মোট 1000টা অঙ্ক কিন্তু আমি সিলেকশন করেছি চ্যাপ্টার ওয়াইজ। এখানে যেভাবে আপনাদের চ্যাপ্টার ওয়াইজ শেখাচ্ছি এই 1000টা অঙ্কের কিন্তু পিডিএফ রয়েছে, এবং এই পিডিএফ আপনারা যারা পেইড ব্যাচে ভর্তি হবেন, যখন যে চ্যাপ্টারটা ক্লাস হয় তখন সেই চ্যাপ্টারের পিডিএফ শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিই। এই জন্য যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান, আমি সামনেই নতুন একটা ব্যাচ নিচ্ছি এবং কেবলই নতুন একটা ব্যাচ শুরুও করেছি। তো আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোর্স ফি হচ্ছে 1020 টাকা, যেটা মানে টোটাল কোর্স ফি, এবং শুরুতেই এটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। আপনারা বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সবকিছুই কিন্তু আমার কাছে শিখতে পারবেন। তো আমি আর বেশি কথা বলছি না, প্রত্যেকটা ভিডিওতে আমি ছোট আকারে এই কথাগুলো বলি আপনাদের। হয়তো অনেকেরই বোরিং লাগতে পারে, কিন্তু আসলে মানে কিছু করার নেই, আপনাদের এই এতটুকু সহ্য করতেই হবে। ওকে, তো এবার আসেন আমরা হচ্ছে পরের যে অর্থাৎ এই যে 36 নম্বর অঙ্কটা, এটা একটু মনোযোগ দেন, আমি একটু ভালো করে বোঝাচ্ছি। এ অনুপাত বি 2:3, বি অনুপাত সি 4:5, সি অনুপাত ডি 10:14 হলে এ অনুপাত ডি এর মান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা যদি দেখি মোটামুটি 3 চলকের অঙ্ক, তখন কিন্তু আমরা দ গুণন পদ্ধতি বা মূল নিয়মটা অ্যাপ্লাই করি, মানে কোনাকুনি গুণ করে আমরা করতে পারি। কিন্তু যেহেতু এখানে চলক অনেকগুলো, চলক কতগুলো? এ একটা, বি একটা, সি একটা, ডি একটা, 4 চলক, সেক্ষেত্রে আমরা কিন্তু আর ওভাবে করতে পারবো না। তাহলে আমরা নিব এ, বি, সি এবং ডি, এবং আমরা এখানে একটা বক্স করে দিব। এই বক্সের মধ্যে আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো। তো দেখেন আমি এখানে টান দিয়ে দিচ্ছি, মানে একটা এর জন্য, একটা বি এর জন্য, একটা সি এর জন্য, একটা ডি এর জন্য আমি একটু বক্স করে দিলাম, যাতে করে বুঝতে আপনাদের মানে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো আরও টানগুলো দিয়ে নিচ্ছি, 2, আচ্ছা যতগুলো লাগে আমরা এগুলো ব্যবহার করব, না লাগলে ফাঁকাই থাকবে। তো দেখেন এবারে, তাহলে এর মান কত? এ অনুপাত বি 2:3, তাহলে 2 3 বসাই দিলাম। বি অনুপাত সি কত? 4:5, তাহলে 4 আর 5 বসাই দিলাম, মানে একটা সারি শুধু একবারই ব্যবহার করব আমরা। সি অনুপাত ডি কত? 10:14, তাহলে এখানে 10 আর এখানে 14 দিয়ে দিলাম। এইবারে আমরা করব কি, আমরা হচ্ছে বাদবাকি যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে যে সংখ্যাগুলো হবে সেগুলো আমরা বসাবো, অর্থাৎ এটা 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 3টা, 4, 5 এবং 6, এই 6টা সংখ্যা আমাদের গ্যাপে গ্যাপে কত হবে সেটা বসাতে হবে। তো মনে রাখবেন উপর এবং নিচের সংখ্যা দ্বারা আমরা এগুলো পূরণ করব না, বাম অথবা ডানের সংখ্যা দ্বারা পূরণ করব। তাহলে এর ডানে তো কিছু নেই, বামে আছে 3, তাহলে 3 বসাবো।
এর ডানে কিছু নেই, বামে আছে 3, 3 বসাবো। আবারও বলছি উপর নিচ কিন্তু বসাবো না। এবার এর বামে কিছু নেই, ডানে আছে 4, 4 বসাবো। এর বামে আছে 5, তাই 5 বসাবো। এর ডানে আছে 10, তাই 10 বসাবো। এর ডানে 10 আছে, তাই 10 বসাবো। নিশ্চয়ই সংখ্যাগুলো বসানো আপনি বুঝতে পেরেছেন। এবার এগুলো গুণ। 4 10 40, 40 দুগুণ 80, বসাই দিলাম 80। 4 10 40, 3 40 120, তাই না? 3 40, 3 4 12, 120, ঠিক আছে। এবার 5 10 50, 3 50 150। এবার 5 14 70, 3 70 210। সবগুলো আমি সিরিয়াল অনুযায়ী গুণ করে বসাই দিয়েছি। এবারে আসেন, মান বের করতে বলেছে এ অনুপাত ডি এর। তাহলে আমরা লিখব এ অনুপাত ডি। তাহলে এ অনুপাত ডি কত হবে? এ আছে 80, তাহলে 80 বসাই দিলাম। অনুপাত ডি আছে কত? 210, 210 বসাই দিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারে কিন্তু এভাবে দেওয়া নেই। তা আমরা করব কি? এবারে আমরা তো জানি অনুপাত আর ভগ্নাংশ একই কথা, তাই না? তো এটাকে আমরা 80 ভাগ 210 এভাবেও লিখতে পারি। আমরা 0 0 কিন্তু কেটে দিতে পারি। আদতে আমরা এখানেই কাটতে পারি। তো এখানে যদি আমরা 0 কেটে দেই তাহলে কি থাকে? ইকুয়াল 8 অনুপাত 21 থাকে। 8 অনুপাত 21 কোথায় আছে? এই যে দেখেন, খ নম্বরে আছে। তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এবং এই যে নিয়মটা, এগুলো আপনি কিন্তু মানে এছাড়া আপনি অন্য কোনোভাবে এটা করতে পারবেন না। যদি পারেনও তাও কিন্তু অনেকটা সময় লাগবে। এবারে সম্ভাবনার একটা অঙ্ক দেখেন। বলা হচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনা 5 ভাগের 4 ভাগ হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? তো এটা আমরা চাইলে সম্ভাবনা দিয়েও করতে পারি, না চাইলে আমরা ম্যানুয়ালি বা মুখে মুখেও করতে পারি। আচ্ছা, মনে করেন চাকরি পাওয়ার সম্ভাবনা বলা হচ্ছে 5 ভাগের 4 ভাগ। তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? অবশ্যই 5 ভাগের 1 ভাগ। এটা তো আপনি বুঝতেই পারেন যে চান্স, যদি ধরেন আপনি পরীক্ষায় পেয়েছেন 5-এর মধ্যে 4, আপনি পাননি কত? 5-এর মধ্যে 1 পাননি, তাই না? তো খুবই সহজ। তাহলে 1 ভাগ 5 হচ্ছে আপনার সঠিক উত্তর। দেখেন, এটা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী সিভিলে 2016 সালে কিন্তু এসেছিল। এবং এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান, মানে সূত্রের মাধ্যমে করতে চান, তখন কিন্তু আপনাকে সম্ভাবনার একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি আমি একটু বলি, শোনেন ভালো করে। সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। এটা দিয়ে কিন্তু আপনাকে এই অঙ্কটা করে ফেলতে হবে। তো আমরা আজকে ওই সূত্রে যাচ্ছি না। এবারে দেখেন, সম্ভাবনার আরেকটা অঙ্ক। একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত? এবার কিন্তু সম্ভাবনার যে সূত্রটা আছে, সম্ভাবনার সূত্রটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এবার আমি বলে দিচ্ছি, মনে রাখবেন, সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা, নিচে কি? নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা। এটা হচ্ছে সম্ভাবনার রুল বা সূত্র। তো বলা হচ্ছে একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে। আচ্ছা বলেন তো, একটা মুদ্রার কি কি থাকে? এক পাশে হেড থাকে আর এক পাশে টেল থাকে। তাহলে একটা মুদ্রায় এই দুটো ঘটনা ঘটে। আর একটা মুদ্রা যদি, যেহেতু দুইটা মুদ্রা, একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে আরেক পাশে হেড থাকে আর এক পাশে টেল থাকে। তার মানে এটা হচ্ছে একটি মুদ্রা, এটাও হচ্ছে একটি মুদ্রা। তাহলে একটা আর একটা মোট 2টা মুদ্রা। দেখেন, আমি কিন্তু এভাবে লিখে দিয়েছি সমাধানে। এবারে আসেন, তাহলে 2টা মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে মোট ঘটনা আমাদেরকে খুঁজে বের করতে হবে আগে। তাহলে হেড দ্বারা হেডকে গুণ, হেড হেড, আবার হেড দ্বারা টেলকে গুণ, হেড টেল, আবার টেল দ্বারা হেডকে গুণ, টেল হেড, আবার টেল দ্বারা টেলকে গুণ, টেল টেল। আসলে গুণ না, এগুলো হচ্ছে সম্ভাবনার সিস্টেম মাফিক আমরা জিনিসগুলো ক্যালকুলেশন করছি। তাহলে মোট ঘটনা কয়টা হবে? মোট ঘটনা হবে 4টি। কেন? কেননা 2টা মুদ্রা যদি আপনি উপরে ছুড়ে দেন তাহলে 2টাই হেড হতে পারে, 2টাই টেল হতে পারে। প্রথমটা হেড পরেরটা টেল, অথবা প্রথমটা টেল পরেরটা হেড। এই 4টা ছাড়া কিন্তু আর কোনো ঘটনা নেই। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের মোট ঘটনা হচ্ছে কত? 4টা, মানে 4। ঠিক আছে, মোট ঘটনা 4। এইদিকে আমি একটু লিখছি, মোট ঘটনা হচ্ছে 4। এবার অনুকূল ঘটনা খুঁজে বের করার পালা। বলেছে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত? তো উভয় ক্ষেত্রে হেড মানে 2টাই হেড। তাহলে 2টাই হেড কোথায় আছে? এখানে তো 2টাই টেল, এখানে টেল হেড, এখানে হেড টেল। তাহলে 2টাই হেড আছে এক জায়গায়। তাহলে আমাদের অনুকূল ঘটনা কত হবে? অনুকূল ঘটনা হবে 1, অর্থাৎ 1 ভাগ 4। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় আছে দেখেন তো? ঘ নম্বর অপশনে রয়েছে। তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার।
এবারে দেখেন আমি একটা ছক্কার অঙ্ক নিয়ে এসেছি, এটাও কিন্তু সম্ভাবনা। সূত্রটা মনে আছে তো, নিচে মোট ঘটনা উপরে অনুকূল ঘটনা, তাই না? তাহলে আমরা বলতে পারি সম্ভাবনা ইকুয়াল নিচে হবে মোট ঘটনা আর তার উপরে হবে আমাদের অনুকূল ঘটনা। এটাই হচ্ছে সম্ভাবনার সূত্র। যেহেতু বলা হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? তো একটা নিরপেক্ষ ছক্কা, তাহলে একটা ছক্কায় কি কি উঠতে পারে? 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4, 5 এবং 6 উঠতে পারে। এই 6টাই কিন্তু আমাদের মোট ঘটনা। তাহলে ছক্কার ক্ষেত্রে মোট ঘটনা 6টি বসাই দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে মোট ঘটনা 6টি। এবার আসেন, বলা হচ্ছে 5 আসার সম্ভাবনা কত? তাহলে 5 আছে কয়বার? মাত্র একবার। তাহলে ওই জন্য 1 হবে উপরে। মনে রাখবেন 5 কিন্তু উপরে হবে না, ঠিক আছে? আপনাদের মনে হতে পারে এইটা হয়তো উত্তর, কিন্তু এটা উত্তর নয়। উত্তর হচ্ছে আমাদের এই খ নম্বর অপশনটা। কেননা 5 আছে কয়বার? একবার। তাহলে মোট 6টা ঘটনার মধ্যে একটা ঘটনা আছে 5 আসার হচ্ছে সম্ভাবনায়, ঠিক আছে? তাহলে 6-এর 1 হচ্ছে আমাদের সম্ভাবনা। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বুঝতেই পারছেন। এবারে আমি একটা HW দিব আপনাদেরকে, তো এটা আপনারা অবশ্যই করবেন। এই 5 নম্বর HWটা অ্যান্সার বের করে কমেন্ট সেকশন আমাকে জানাবেন যে সম্ভাবনার 5 নম্বর অঙ্কের উত্তর এত, ঠিক আছে? 10 নম্বর প্রশ্নটা দেখেন লাভ ক্ষতি টপিক থেকে। এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, যারা অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে এই অঙ্কটা পরিচিত। একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে হচ্ছে 100% এর ভ্যালু। এটাই কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে। তো আবার আমরা অঙ্কে ফেরত আসি। তাহলে একটা বই 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। অর্থাৎ এই 10 আর 5 এই 15%-এর ভ্যালু হচ্ছে এই 45 টাকা। এটা বোঝা যাচ্ছে, কেননা 45 টাকা বেশি হলে বিক্রয় মূল্য, তাহলে ক্ষতিটা পুষিয়ে লাভ হতো। তাহলে আমরা বলতে পারি 15%-এর ভ্যালু হচ্ছে 45 টাকা। তো 1%-এর ভ্যালু কত? তাহলে অবশ্যই 45-এর নিচে আমাদের 15 হবে। এবারে 100%-এর ভ্যালু, যেহেতু ক্রয় মূল্য জানতে চাচ্ছে 100%-এর মান, তাহলে 45 গুণন 100 ভাগ হচ্ছে 15। ঐকিক নিয়ম তো বোঝেন, কম হলে ভাগ হয় আর বেশি হলে গুণ হয়। 3 15 45 3। তাহলে 3 আর 100 যদি আমরা গুণ করি কত হবে বলেন তো? 300। তাহলে 300 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। কোথায় রয়েছে? গ নম্বরে রয়েছে। তাই এটাই আমাদের সঠিক উত্তর। এবারে 11 নম্বর অঙ্ক দেখেন, এটাও কিন্তু প্রচুর রিপিট হয়েছে, শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে এই অঙ্কটা। বলা হচ্ছে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টাকার ফিগার দুটো কিন্তু দুই ক্ষেত্রে সমান। তো যখন টাকার ফিগার দুটো সমান হয় তখন আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করতে পারি। কিভাবে সেটা? সেটা হলো ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এই রুলটা আপনি অ্যাপ্লাই করলে সাথে সাথেই অ্যান্সারটা চলে আসবে। তো দেখেন, আবার আমি বলতে পারি যে এখানে আসলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আচ্ছা বলেন তো, সাধারণ সেন্স থেকে 100 টাকা দিয়ে আপনি 15টা কমলা কিনেছেন, আবার 100 টাকায় আপনি 12টা বিক্রি করেছেন, আরও আপনার কাছে কিন্তু 3টি কমলা রয়েছে, আর টাকাটা কিন্তু আপনার উঠে এসেছে অলরেডি। তার মানে অবশ্যই শতকরা লাভ হয়েছে। এটা তো বলাই যায়, মানে এই সেন্সটা তো আপনি কাজে লাগাতেই পারবেন পরীক্ষার হলে, তাই না? তাহলে লাভ হয়েছে, লাভ আছে এই অপশন আর এই অপশনে। তার মানে আমাদের এই দুটোর যে কোনো একটা হবে। এখানে কিন্তু উত্তরটা ভুল রয়েছে, আমি কিন্তু নিশ্চিতভাবেই বলতে পারি। ওকে, তো এখানে উত্তরটা ভুল রয়েছে। তো আসেন আমরা 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা বুঝেই ফেললাম যে আমাদের কি হবে, অবশ্যই লাভ হবে। তার মানে ক্ষতি হবে না, এটা আমরা শিওর। আমি আবারও বলছি, 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি বিক্রি করলে হচ্ছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো ক্ষতি তো হবে না, লাভ হবে। তাহলে আমরা কি করব? ক্রয় কয়টা? 15টা, দিয়ে দিলাম 15, মাইনাস বিক্রয় কয়টা? 12টা, দিয়ে দিলাম 12, ভাগ বিক্রয় তার মানে 12 গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল 15 থেকে 12 বাদ দিলে 3, তার নিচে 12 গুণন হচ্ছে 100। তাহলে 3 4 12 4, 4 দ্বারা 100কে কাটলে 25, তার মানে 25% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ঘ নম্বরে রয়েছে। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা মূল যে প্রশ্নটা রয়েছে মূল প্রশ্নে একটু চলে যাই, আমরা দেখি যে আসলে উত্তরটা কি রয়েছে আমাদের।
নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই যে ঘ নম্বর অপশনটা রাইট, 25% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সমাধান। ঠিক আছে, এবারে ধারা থেকে বেশ কিছু অঙ্ক আমরা করব যেগুলো বারবার রিপিট হচ্ছে। এই অঙ্কটা দেখেন, সবাই দেখেছেন নিশ্চয়ই অঙ্কটা এবং সবাই করতেও জানেন, তারপরেও আমি আপনাদের একটু বুঝাই দিব। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 যোগ 99 ইকুয়াল টু কত। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটা s ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ভাগ কত, ভাগ হচ্ছে 2। এই রুলটা অ্যাপ্লাই করলে আপনাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে n এর মান 99, সর্বশেষ পদ যেহেতু, মানে এখানে মোট 99টা পদ আছে, তাহলে 99 এর একে কত, আচ্ছা আমরা যোগ দেই, 99 যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে 99 গুণন হচ্ছে কত, 100 ভাগ কত 2, কাটাকাটি করলে 50। তাহলে 50 দ্বারা এটাকে যদি গুণ করি, 5 নং 45 এর 5 হাতে 4, 5 নং 45 আর 4 49, আর শূন্যটা দিয়ে দিলাম, 4950 রয়েছে আমাদের ঘ নম্বর অপশনে। তাই এটাই আমাদের সঠিক উত্তর। ওকে, জাস্ট এই সূত্রের সাহায্যে আপনারা করে ফেলবেন। আরও শর্টকাট মেথড রয়েছে, শর্টকাট মেথড আর এটার মধ্যে খুব একটা ফারাক নেই, এটাও খুব দ্রুত আপনারা করে ফেলতে পারবেন, এটা কিন্তু মূল নিয়ম। এটা দেখেন, আমরা একটু কঠিন অঙ্ক নিয়েছি, কেননা সমান্তর ধারা সহজ অঙ্কগুলো আপনারা মোটামুটি সবাই পারেন। তো 4 যোগ 7 যোগ 10 যোগ 13 ডট ডট ধারাটির কোন পদ 301, অর্থাৎ 301 কত নম্বর পদ সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। অর্থাৎ এখানে শেষ পদটা কিন্তু দেওয়াই আছে। তো আমরা বলতে পারি যে শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে কিন্তু n ইকুয়াল টু হোয়াট, যেহেতু বলেছে ধারাটির কোন পদ, মানে কয় নম্বর পদটা হবে, অর্থাৎ n এর মান কত হবে সেটা জানতে চাচ্ছে। আর যেহেতু শেষ পদ 301, তাহলে 301 আমরা বসাই দিলাম, a মানে প্রথম পদ 4 বসাই দিলাম 4, প্লাস n এর মান বের করব, n মাইনাস 1 ইন্টু ডি কত, 7 থেকে 4 বিয়োগ অথবা 10 থেকে 7 বিয়োগ করলে 3। তাহলে বা 301, এখানেও বা হবে, ইকুয়াল 4 যোগ 3n মাইনাস হচ্ছে 3। তাহলে বা কি হবে, 301 ইকুয়াল 4 থেকে 3 গেলে 1, 1 যোগ 3n। তাহলে কি হচ্ছে, বা আমরা বলতে পারি এই 1 যদি এইদিকে আসে, 301 থেকে 1 বাদ দিলে 300, তাহলে 300 ইকুয়াল টু হচ্ছে 3n। তাহলে উল্টো পাশে আমরা একটু লিখি, 3n ইকুয়াল টু 300। তাহলে সুতরাং n এর ভ্যালু 300কে 3 দ্বারা ভাগ করলে 100। এই যে দেখেন, 100ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম। এটা দেখেন, এটাও কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। এখানে দেখেন 13তম প্রভাষক নিবন্ধন পরীক্ষাতেও কিন্তু এই অঙ্কটা এসেছে। 1 যোগ 5 যোগ 9 যোগ ডট 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 যোগ 81 ইকুয়াল টু কত। এখানে কিন্তু দুটো সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে, একটা তম পদের সূত্র আর একটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। তো আমরা প্রথমে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 যেটা প্রয়োগ করেছি, ওটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কোনো গ্যাপ নেই, সেটা সূত্র। কিন্তু যখন গ্যাপ থাকবে তখন কিন্তু আমাদের সমষ্টির সূত্র প্রয়োগ করতে হবে, s ইকুয়াল n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লাস 8-9-এ আপনারা কিন্তু এই ধাঁচের সূত্রের সঙ্গে পরিচিত হয়েছিলেন, এবং এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে সেখানে শিখে থাকেন তাহলে আপনি কিন্তু রিকল করতে পারবেন। তো দেখেন, আর যেহেতু আমাদের কয়টা পদ আছে, এর মানে যেহেতু পদ সংখ্যা, তো পদ সংখ্যা আমরা বের করব শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই রুলের সাহায্যে। শেষ পদটা কত, 81। তাহলে 81 দিলাম ইকুয়াল a কত, প্রথম পদ 1 দিলাম, প্লাস n এর মান বের করতে চাই, তাহলে n মাইনাস 1 ইন্টু ডি কত, 5 থেকে 1 বাদ দিলে 4, অথবা 9 থেকে 5 বাদ দিলে 4। তাহলে 81 ইকুয়াল 1 যোগ 4 দ্বারা n কে গুণ করলে 4n মাইনাস 4 1 4। তাহলে 81 ইকুয়াল, তাহলে 4n মাইনাস 4 আর প্লাস 1, তার মানে মাইনাস 3। তাহলে কি হবে, আমরা বলতে পারি 81 ইকুয়াল টু, অর্থাৎ এই 81 আর এই যে 3 এইদিকে গেলে প্লাস 3 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 4n। তাহলে বা আমরা বলতে পারি 4n ইকুয়াল টু 81 আর 3 কত, 84। তাহলে সুতরাং n এর ভ্যালু কত, উপরে 84 তার নিচে 4, তাই না, উপরে হচ্ছে 84 তার নিচে 4, তাহলে 4 2 8, 4 1 4, তাহলে n এর মান হচ্ছে 21। তো 21 যদি আমরা এখানে বসাই দেই তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে s ইকুয়াল 21 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 1 বসাই দিলাম, প্লাস n এর মান হচ্ছে 21 মাইনাস 1 ইন্টু ডির মান কত, 4। প্রত্যেকটা মান আমি বসাই দিয়েছি। তাহলে 21 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস 21 থেকে একবার দিলে 20, 4 20 কত, 80, ব্র্যাকেট ক্লোজ। তাহলে উপরে 21 তার নিচে 2 গুণন 80 আর 2 কত, 82। তাহলে কাটাকাটি করলে 4 2 8,
2 একে 2, তাহলে 21 আর 41 গুণ করলে যা হবে তাই, আমরা একটু গুণ করি 41 আর 21, 41 একে 41, এক ঘর ক্রস, 2 একে 2 আর 4 দুগুণ 8, তাহলে থাকলো 1, 4 আর 2 6 আর 8, 861। কোথায় আছে দেখেন তো? আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে আমাদের 461 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবারে এই অঙ্কটা দেখেন, 4 নম্বর যে অঙ্কটা, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি আপনাদেরকে HW দিব। তো এটা হচ্ছে ধারার অঙ্কের HW, আপনারা এভাবে লিখে তারপরে কমেন্ট করবেন যে ধারার অঙ্কের HW হচ্ছে 4 এর অ্যান্সার এত। তো 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ডট 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 ধারাটির কোন পদ 383 অবশ্যই বের করতে পারবেন যদি আপনি ঠিকঠাকভাবে শিখে থাকেন। তো সব সময় তো সহজ অঙ্কগুলো আলোচনা করলে হবে না, তাই না? একটু কঠিন অঙ্ক নিয়েও তো আলোচনা করতে হবে। এই জন্য আজকের এই আলোচনায় মোটামুটি মিড লেভেলের অঙ্কগুলো আমি রেখেছি। তো এরপরে আমি আরও কিছু কঠিন টাইপের যে অঙ্ক রয়েছে সেই কঠিন অঙ্কগুলো নিয়ে একটা লং ভিডিও বানাবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেমনটা বলেছি, আমার কাছে যদি আপনারা পড়তে চান অনলাইনে, তো অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে টেক্সট দিয়ে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে? আর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, এরপরে হচ্ছে নিবন্ধন পরীক্ষা, এগুলোর হচ্ছে আমি সাজেশন তৈরি করার চেষ্টা করি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, মানে এই টাইপের সাজেশন তৈরি করার চেষ্টা করি। তো সেগুলো নিতে চাইলেও আপনি হচ্ছে এই নম্বরে যোগাযোগ করবেন। ঠিক আছে আমার সাথে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।